রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেকদিন পর ফেসবুকে আপনাদের সামনে লাইভে আসলাম। প্রথমত আজকে আমার মেজো মেয়ে ভূঁইয়া সাবরিনা আশিসিতে ঢাকা বোর্ডে স্ট্যান্ড করেছিল এবং এখন একটি বিদেশি কলেজে লেখাপড়া করছেন। আপনাদের সকলের নিকট আমার মেজো মেয়ে ভূঁইয়া সাবরিনা সহ আমার পরিবার পরিজন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন সকলের জন্য দোয়ার দরখাস্ত করছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলার সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো, প্রথমত আমাদের ইতিমধ্যে যে জুলাই সনদে স্বাক্ষর হলো, একটা ঐতিহাসিক দিক একটা, এবং যে আন্দোলনে অধিকাংশ লোকেই বিএনপির নেতাকর্মী সমর্থক ছিলেন, সারা দেশের গণমানুষ ছিলেন। তো আমরা অনেকেই মারাত্মকভাবে ইনজুর হয়েছি, কেউ কম বেশি। আমাদের অনেক ছেলে সন্তানের জীবন চলে গিয়েছে, নিহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সহ আমরা যারা অসুস্থ আছি, আহত হয়ে এই আন্দোলনে, আমাদের জন্য আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি। তো এখানে একটা বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন এই স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন, এখন একটা জাতীয় প্রোগ্রাম, সকল রাজনৈতিক দলেতে অংশগ্রহণ করেছিল। ডক্টর তাজ হাশমির বাসায় তারাই যান নাই, তাদের কয়েকজন ছাড়া তাদের দলে আর কোনো লোক নাই, এরকম একটা কথা উনি বলেছেন। যাই হোক, আমি সেভাবে বলে কাউকে ছোট করতে চাই না। বাস্তবতা যদিও ডক্টর তাজ হাশমি স্যারকে আমি সম্মান করি, সমর্থন করি। তো তারা তো যান নাই, কিন্তু একটা হলো বেয়াদবির চাইতে গরহাজির ভালো। যারা আসেন নাই তারা বেয়াদবিও করেন নাই হয়তো, এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমি কিছুটা সম্মান দেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলাদেশে বিদেশি রয়ের অনুগত, মুসদের অনুগত এবং আরেকটি সাম্রাজ্যবাদী শক্তির অনুগত দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যে চক্রটি ৭১কে কালিমা মুক্ত করতে চান, সেই চক্রটি তাদের গুপ্ত বাহিনী দিয়ে পরিকল্পিতভাবে ডক্টর প্রফেসর তাজ হাশমি স্যারের বাসায় পূর্ব পরিকল্পিত, আপনারা দেখবেন যে সমস্ত ছেলেগুলো ওখানে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নাম ধারণ করে গিয়েছিলেন, অল্প গুটি কয়েক ছাড়া তারা অধিকাংশই ছিলেন একটি মৌল জঙ্গিবাদী রাজনৈতিক দলের গুপ্ত রাজনৈতিক শক্তি। এই শক্তিটি বিশেষ পোশাক পরে, বিশেষ গেঞ্জি পরে সেখানে গিয়ে আমাদের এই ঐতিহাসিক দিনটাকে কালিমাযুক্ত করার চেষ্টা করেছে। যদিও আমাদের বিভিন্ন বাহিনীগুলো তাদের অপরিসীম ধৈর্য এবং সুশিক্ষিত রণকৌশল প্রয়োগের মাধ্যমে কাউকে আহত না করে মোটামুটি সফলভাবে অনুষ্ঠানটি সফল করতে সক্ষম হয়েছে। এর মধ্যে যদিও দুর্ভাগ্যবশত দুর্ঘটনাজনিত কারণে পরিস্থিতি কন্ট্রোল করতে গিয়ে আমাদের বাহিনীগুলো কেউ বা কারো দ্বারা আমাদের দুই একজন সত্যিকারের বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক আহত হয়েছেন। এটার আমি খুবই কষ্ট পেয়েছি এবং আমি এটা নিন্দা জ্ঞাপন করছি। এটা এইভাবে পিটিয়ে আহত করাটা দুঃখজনক, এবং আমাদের একজন সৈনিকের, একজন যোদ্ধার এটা হাত চলে গিয়েছিল ২৪-এর যুদ্ধে।
তার একটা কৃত্রিম হাত লাগিয়ে দেওয়া হয়েছিল। এত জোরে বাড়ি দিয়েছে, তার কৃত্রিম হাতটি খুলে একদিকে পড়ে আছে, সে অজ্ঞান হয়ে আরেক দিকে পড়ে আছে। এইটা একজন 24-এর যোদ্ধা হিসেবে কোনো অবস্থাতেই আমি অন্তত গ্রহণ করতে পারি না। আমি এটা তদন্ত করে সংশ্লিষ্ট যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, আইনগত কঠোর থেকে কঠোরতম দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাব। আর পরিকল্পিতভাবে এখানে এই অঘটন ঘটানোর জন্য যে সমস্ত ছদ্মবেশী বর্ণচোরা গুপ্ত রাজনৈতিক শক্তি সেখানে গিয়ে এই কাজটা করতে উস্কানি দিয়েছেন এবং করেছেন, তাদের বিরুদ্ধেও জনগণকে সচেতন থেকে তাদেরকে না বলার, তাদেরকে রুখে দেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করছি। জুলাই সনদ সম্পর্কে আমার বক্তব্য আপাতত এই। তবে আমি মনে করি জুলাই সনদ সত্যিকার অর্থেই কার্যকর হওয়া উচিত। কারণ আমরা জাতি হিসেবে ভোলা জাতি, ভুলে যাই। আমরা আমাদের স্মৃতিকে দূরে রাখতে পারি না, ভুলে যাই। তো সেই কারণে এটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য যা যা কিছু করার দরকার আমি মনে করি সকল দলের এটা এগিয়ে আসা উচিত। একই সাথে আমি মনে করি এই দায়িত্বটা বিএনপিকেই নেওয়া উচিত এবং বিএনপি এই দায়িত্ব সর্বাগ্রে পালন করেছে এবং ভবিষ্যতেও এই দায়িত্বটা আরো বেশি জোরালো এবং শক্তভাবে পালন করবেন, এটা বিএনপির কর্মী হিসেবে আমি আশাবাদী এবং বিশ্বাস রাখি আমার নেতৃবৃন্দের প্রতি এবং আমার রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি। এখানে এই বক্তব্য আমার শেষ। এখন আমার বক্তব্যটা হলো জামাতে ইসলামী সম্পর্কে নাহিদ ইসলাম কিছুদিন গত পরশুদিনের যে কর্মসূচি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নাহিদদেরকে স্বাক্ষর অনুষ্ঠানে হাজির না হওয়ার জন্য প্রভাবিত করে প্রভাবক হিসাবে এই স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এই শক্তি, সেই শক্তি নিজেরা গিয়ে স্বাক্ষর করলেন। অথচ ফাঁকে পড়ে গেল আমার অত্যন্ত স্নেহের, যাদেরকে স্নেহ করি একই সাথে সম্মানও করি এবং তাদের সাথে যেহেতু আমরাও ছিলাম এবং তাদেরকে আগে দিয়ে আমরা মাঝে পিছে থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, কাজেই তাদেরকে একটা ঐতিহাসিক সময়ের সুযোগের জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে, সম্পূর্ণ প্রতারিত করা হয়েছে। তো এটা বুঝলাম কি করে? আজকে এনসিপির নাহিদ ইসলাম তার একটা বক্তব্যটা আসছে pubaliclainfamily.com থেকে, পাবলিক পরিবার। সেখানে নাহিদ ইসলাম বলছেন, জামাতে ইসলামীর শুরু করা তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর আন্দোলন আসলে এক রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। জামাতে ইসলামী কখনোই সংস্কার আলোচনায় সত্যিকারভাবে অংশ নেয় নাই, না জুলাই অভ্যুত্থানের আগে না জুলাই অভ্যুত্থানের পরে। কার বক্তব্য? নাহিদ ইসলামের বক্তব্য। জামাতে ইসলামী পিআর আন্দোলন এটা একটা রাজনৈতিক জাতীয় প্রতারণা ছাড়া আর কিচ্ছু নয়। তারপরে বলতেছেন এই জামাতে ইসলামী সংস্কার বলে যে বিষয়টা রাজনৈতিক ঐক্যের মিটিংয়ে, জাতীয় মিটিংগুলোতে সত্যিকার ভাবে জামাতে ইসলামী ওই আলোচনায় অংশগ্রহণই করে নাই এবং জুলাই অভ্যুত্থানের আগেও করে নাই, পরেও করে নাই। আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণা স্পষ্টভাবে অনুধাবন করতে পারে। নাহিদ ইসলাম
আমি আর এর উপরে আলোচনা করব না। কারণটা হচ্ছে সম্মানিত দর্শক, আপনাদের যথেষ্ট জ্ঞান শিক্ষা রয়েছে, বুঝার মতো ক্ষমতা রয়েছে। নাহিদ ইসলামের এই বক্তব্যের মধ্য দিয়ে আপনারা স্বাধীনতা বিরোধী এই ফ্যাসিস্ট মুসলিনের প্রেতাত্মা ধারণকারী বাহনকারী এই শক্তিকে উপলব্ধি করার সুযোগ পাবেন। এবং অনুরোধ করব, বেহেশতের টিকিট কিনতে সাবধান। ভুয়া টিকিট বিক্রি হচ্ছে। বেহেশতের টিকিট নামে যে ভুয়া টিকিট, যে স্মাগলিং এর টিকিট, নকল টিকিট হাতে নিয়ে যারা আপনাদের কাছে আসবে তাদেরকে চ্যালেঞ্জ করবেন, রুখে দিবেন। এবার আমি যাব, জনাব তারেক রহমান এটা কথা বলেছেন, আপনি যদি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হয়ে থাকেন তাহলে আপনার নিজ অবস্থান থেকে আপনার কাজ হচ্ছে প্রতিদিন ধানের শীষের পক্ষে একজন করে আপনার বয়ান, আপনার ন্যারেটিভ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের নৈতিকতা, ইসলামিক ইমানদারিত্বের আদর্শ চরিত্র এইসব তুলে ধরে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ কিরকম ছিল, বৈদেশিক নীতি কিরকম ছিল, যিনি কারো কাছে আপোষ করেন নাই, যিনি কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করেন নাই, যিনি কোনো বিদেশি শক্তি যেই চোখে বাংলাদেশের দিকে তাকিয়েছেন, বাংলাদেশ একই চোখে সেই শক্তির দিকে তাকিয়েছেন। আমাদের নেতা জনাব তারেক রহমানের ভাষা একই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের তিস্তা নদীর পানি নিয়ে যে বিশাল লক্ষ লক্ষ মানুষের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনটি জামাতের সরোয়ার্দীর যে সমাবেশ তার চাইতে কয়েক গুণ আকারের বিশাল সমাবেশ। অথচ আপনারা লক্ষ্য করলে দেখবেন কি সামাজিক মিডিয়া, কি ইলেকট্রনিক মিডিয়া, কি প্রেস মিডিয়া অত্যন্ত সচেতনভাবে তিস্তা পাড়ে সেই লক্ষ লক্ষ মানুষের আহাজারি, বিএনপির নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষের সমাবেশকে, প্রতিবাদকে, বিক্ষোভকে জনগণের সামনে উপস্থাপন করেন নাই, ছোট করে করেছেন। এটি আমাদের স্ট্রিম লাইনের যে সমস্ত গণমাধ্যমগুলো রয়েছেন তারা কাজটা ঠিক করেন নাই। আপনারা এইভাবে দয়া করে আর দালালি করবেন না কোনো দলের বা কোনো বিদেশি শক্তির। আচ্ছা, এবার আমার নেতা বলেছেন, আমাদের দলের জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মী সংগঠক সমর্থক সকলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে আপনারা আপনাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনাদের নেত্রী, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া যে আদর্শিক, যে চারিত্রিক, যে দেশপ্রেম এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের বিগত 18 বছরের যে দেশপ্রেমিক কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গত জুলাইতে যে সফল অভ্যুত্থান রচনা করেছেন, এটা ছিল একটা আদর্শিক ইমানদারিত্বের, ইসলামিক ইমানদারিত্বের একটা, এটাকে কি বলা যায়, মানে অত্যন্ত পরিকল্পিত রণকৌশলের অংশ। এবং সর্বশেষ আমরা জয়লাভ করেছি ইনশাল্লাহ, আল্লাহর রহমত। তো এই কথাগুলো গত 18 বছর আমাদের পাশে ছোট ছোট দুই একটি রাজনৈতিক দল ছাড়া আর কেউই ছিল না। বিএনপি এককভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 18 বছর জেল জুলুম, হুলিয়া, পলায়ন, প্রতিদিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং
রক্ত জড়ানো, গাম জড়ানো পলাতক থেকে পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়া, নিজের জীবন ধ্বংস হয়ে যাওয়া, পঙ্গুত্ব হয়ে যাওয়া, অর্ধপঙ্গুত্ব হয়ে যাওয়া। আমি বর্তমানে অর্ধপঙ্গুত্ব নিয়ে বেঁচে আছি। এইভাবে গত 18 বছরের রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ 36-24 জুলাইয়ের বাংলাদেশ, এই বাংলাদেশের দখলদারিত্ব, আচ্ছা দখলদারিত্ব চাঁদাবাজি সম্পর্কে জনাব জামাতি আমির, আমি কখনোই ইসলামটা এখানে যোগ করতে চাই না। যারা জামাত করে তারা ইসলাম নয়, এটা বহু হাক্কানি আলেম, বহু ইসলামিক স্কলার প্রতিদিন বলতেছেন ওয়াজ মাহফিলে, সেখান থেকে শুনে নেবেন। তো জনাব শফিক সাহেবও বোধহয় আরও বেশি শিক্ষিত নয়, আমি যতটুকু জানি, কারণ তিনি যখন জাসদ ছাত্রলীগ করতেন তখন তার কর্মকাণ্ড আমরা দেখেছি। তিনি কতটুকু নামাজি ছিলেন বা ছিলেন না, তিনি তখন কি আচার ব্যবহার করতেন, সেগুলো তার সাথে যারা তখনকার রাজনীতি করতেন তাদের নলেজে আছে। অতএব এই ভদ্রলোক সম্পর্কে আমি বিস্তারিত বলতে চাই না আর কি, আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ভদ্রলোক বলতেছেন জামাত ক্ষমতায় আসলে গরিবের থেকে চাঁদা নেওয়া হবে না। চাঁদা কার থেকে নেবেন? বড়লোক থেকে, শিল্পপতি থেকে, বাড়িওয়ালা থেকে। তো বিএনপির লোকেরা চাঁদা কার থেকে নেয়? এর আগে তারা বলেছে টেম্পো স্ট্যান্ড থেকে, ফুটপাতের দোকান থেকে। ফুটপাতের দোকান থেকে, টেম্পো স্ট্যান্ড থেকেও বিএনপির যারা সত্যিকারের ছাত্রদল, যুবদল, বিএনপি করা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করা, লালন করা, পালন করা, অনুশীলন করা, অনুচর্চা করা কোন রাজনৈতিক কর্মী কোন চাঁদাবাজির সঙ্গে জড়িত হন নাই। কে কারা হয়েছিল? গুপ্ত ছদ্মবেশী, গুপ্ত রাজনৈতিক কর্মী, ছদ্মবেশী রাজনৈতিক তথাকথিত ধর্মীয় মৌলবাদের রাজনীতির যারা বিশ্বাস করে, তাদের রাজনীতি নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে তাদের একটা অংশ আওয়ামী লীগের হেলমেট বাহিনী হলো, আরেকটা অংশ বিএনপির ভিতরে ঢুকে জীবন বাঁচানোর চেষ্টা করলো। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, আমরা তাদেরকে নিরাপদ জীবনের গ্যারান্টি দিয়েছি, আমরা রাজপথে গিয়ে আন্দোলন করেছি, তারা আসে নাই, তবুও তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি। তারা আজকে সেই কথা ভুলে গিয়েছে। এবং 5ই আগস্ট পরবর্তী যেই টেম্পো স্ট্যান্ড, দোকান, ফুটপাতের দোকান, এসবে যিনি যারা নৈরাজ্য করেছে, চাঁদাবাজি করেছে, এরাই হচ্ছে আমাদের ভিতরে ঢুকে পড়া সেই জামাতি ইসলামীর শিবির এবং অপরাপর বিভিন্ন দল থেকে আসা যারা, তারা আমাদের কোন নেতা কর্মী এই কাজটি করতে পারেন না। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নৈতিকতাকে, সততাকে, আদর্শকে, ইমানদারিত্বকে, ইসলামিক মুসলমানিত্বকে যারা লালন পালন করেন, ধারণ করেন, তাদের পক্ষে কোনো অন্যায় কাজ করা সম্ভব নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আর কিছু না পারেন আপনি সুন্দরভাবে কথা বলে আমাদের আদর্শিক রাজনৈতিক দিকটা, যেমন আমরা শতভাগ প্র্যাকটিশনার মুসলমান এবং আমরা আমাদের পারিবারিকভাবে ইসলামিক রক্ষণশীলতায় বিশ্বাসী, অপরদিকে অপরাপর ধর্ম অবলম্বীদেরও ধর্ম পালনে আমরা বাধা সৃষ্টিকারী নয়, বরং তাদেরকে সহযোগিতা দিতে চাই এবং দিয়ে আসছি। জনাব চেয়ারম্যান বলেছেন উৎসব যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তো সেই উৎসবে গিয়ে পবিত্র কোরআনুল করিমকে বাদ দিয়ে গীতা পাঠ করেন, বেদ পাঠ করেন, মহাভারত পাঠ করেন, রামায়ণ পাঠ করেন, এই জামাতি চক্র। আজকে আমরা এই কথাগুলো প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে ঘরে, দরজায় দরজায় গিয়ে যদি মানুষকে বলতে পারি, বুঝাতে পারি, এবং এদেশের মুসলমানদের ইমানদারিত্বের শক্তিকে আমরা যদি বাড়িয়ে দিতে পারি, তাইলে এই ভণ্ডামির কাছে, এই মুনাফিকদের কাছে, এই মুনাফিকদের মুনাফিকি ভণ্ডামি বক্তব্যের কাছে আমাদের
মুসলমানরা কোনো অবস্থা তাদের ইমান বিক্রি করবেন না। এবং আমরা চাই আমাদের দেশের প্রতিটি মুসলমান ইসলামের উপরে, সঠিক ইমানদারিত্বের উপরে, কোরআন সুন্নাহর উপরে এবং কোরআন সুন্নাহর আখলাক আকীদা অনুযায়ী বেঁচে থাকার, টিকে থাকার তৌফিক আল্লাহ পাক দান করুন। আপনারা কোনো অবস্থাতেই এই ধর্ম ব্যবসায়ীদের কোনো বক্তব্যে বিমোহিত হবেন না, কোনো অবস্থাতেই বিস্মৃত হবেন না, আপনার ইসলামিক ইমানকে বিসর্জন দেবেন না। আমাদের প্রিয় নেতা কর্মীদের প্রতি, সমর্থকদের প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন, আপনারা প্রতিটি জনগণের কাছে গিয়ে সুন্দর ভাষায়, তিনি এটাও বলেছেন, জনগণ আপনাদেরকে স্যার বলবে এটা আশা করবেন না, জি হুজুর বলবে এটা আশা করবেন না। আপনারা জনগণকে জি হুজুর বলুন, আপনারা জনগণকে স্যার বলুন, আপনারা বলুন আমি আসছি আপনাদের খাদেম হিসাবে, আমি আসছি আপনার সেবক হিসাবে, আপনার সেবা করতে চাই, আপনার খেদমত করতে চাই, আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকতে চাই। এই বক্তব্য নিয়ে আমাদের 31 দফা সংস্কারের লিফলেট নিয়ে জনাব মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের আদর্শকে নিয়ে আপনারা ছড়িয়ে পড়ুন, টিম করে করে, ঘরে ঘরে, অলিতে গলিতে, দরজায় দরজায়। এটাই জনাব তারেক রহমানের আবেদন আপনাদের কাছে, নির্দেশ আপনাদের কাছে। এটা আসুন আমরা মেনে চলি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবে। এইবার আমি আসব যে নির্বাচনকে নিয়ে প্রচণ্ড রকম ভণ্ডামি, নোংরামি, ষড়যন্ত্র হচ্ছে। তো শুরু থেকেই আমরা নির্বাচন চেয়েছি, আমাদের নেতৃবৃন্দ নির্বাচন চেয়েছেন। এই জন্য তারা তাদের গুপ্তচর যারা এবং তাদের বেতনভোগী ইউটিউবার যারা দেশি বিদেশি, এরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস সাহেব আরো 10 বছর থাক, ডক্টর ইউনূস সাহেব 1000 বছর থাক। মুনাজাত করে এক মাওলানা ওয়াজে বলেছেন, জামাতি মাওলানা। তারপরে আরো অনেক কথা, আমি সেদিকে যাব না। যখন সমগ্র জনগণের মুখ থেকে নির্বাচন হওয়ার আওয়াজ উঠল, জনগণ যখন বলল বিএনপির বক্তব্যই সঠিক, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশের স্থিতিশীলতা, শান্তি ফিরে আসবে। এর প্রেক্ষিতে যখন ডক্টর ইউনূস সাহেব নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলেন, নির্বাচন কমিশন ঘোষণা করলেন, তখন যারা বিগত দিনগুলোতে নির্বাচন চান নাই এবং দ্রুত নির্বাচন হোক এটা চান না, আর অন্যদিকে কয়েকটা সুতে বলতে ছাত্র সংসদে জয়লাভ করে সারা বাংলাদেশ জয়লাভ করে ফেলছে, সারা বাংলাদেশ দখল হয়ে গেছে, তাদের কাছে সমস্ত বিদেশিরা এসে বসে থাকে। তাহেরের মতো লোক প্রকাশ্যে বলে সমস্ত বিদেশিরা আমার কাছে এসে বসে থাকে। এত বড় অহংকারী কথা। তারপরে যে তাহের নায়েব, জামাতের নায়েবে আমির বলে আর কি ওদের ভাষায়, তাহের সাহেব আমেরিকাতে বলেছে আমাদের 50 লক্ষ সৈনিক আছে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য। ভাই, আমরা একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক, মানবিক, গণকল্যাণমুখী রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব সংরক্ষণ করে একটা সুন্দর রাষ্ট্র কাঠামো বিনির্মাণের রাজনীতি করি। আমরা তো কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। কেউ যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় সেটা অন্য কথা, তখনও আমরা চেষ্টা করব বিশ্ব দরবারে কূটনৈতিকভাবে সমাধান করার। তাতেও যদি না হয় তারপর আমাদের সামরিক শক্তির উপর বেসিস করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেটা করা দরকার, অপরাপর দেশগুলো যা করে, যা নিয়ম তাই হোক। কিন্তু কোনো কথা নাই, বার্তা নাই। 50 লক্ষ সৈনিক নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করব, এটার প্রতিবাদ ভারত থেকে এসেছে। ভারতে এটা নিয়ে প্রচুর
সামাজিক মিডিয়াতে এবং তাদের স্ট্রিম মিডিয়াগুলোতে আলোচনা হয়েছে। এতে কি আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় নাই? তার মানে জামাত যে এই কথা বলেছে, জামাতকে দোষারোপ করে না, দোষারোপ করে বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে। কারণ জামাতের সঙ্গে তাদের আতাত আজকের নয়, সেই 41 সাল থেকে 1941 সালে এই ভারতীয় রয়ের হাতে আরেকটি সাম্রাজ্যবাদী দেশ এবং মুসলের হাতে জামাতের জন্ম। মুসলমানের সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট মুসলমানের আদর্শকে ধারণ করা জামাত, এদের মাধ্যমে ফয়দা হয় পৃথিবীতে 1941 সালে। এবং এরা 71 সালে বাংলাদেশ জন্মের বিরোধিতা করেছেন আল শামস আল বদর নাম দিয়ে। এই দেশের স্বাধীনতা যেন না হয়, স্বাধীন যেন না হয়, তার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তারা 71-কে সামনে আসলেই তাদের গাত্রদাহন শুরু হয়, তাদের এবং তাদের বেতনভোগী চামচাদের, তাদের বেতনভোগী ইউটিউবিয়ান যারা তাদের। আর তারা একটা প্রচেষ্টা নিল এই যে আপনার 71-কে মুছে দিতে। 71-এর জায়গায় তারা 47-কে নিয়ে আসতে চান, আর নতুন আঙ্গিকে 24-টি তাদের একার, তাদের বাবার সম্পত্তি। 24-এর রক্ত আমি দিই নাই, আমার পরিবার দেয় নাই, আমার দেশের সমগ্র আবাল বৃদ্ধ সবাই। একটা শিশু, 130 জনের উপরে শিশু নিহত হয়েছে, মুগ্ধর মতো ছেলে নিহত হয়েছে। অতএব তারা 47-এর সামনে আনতে চেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, তারা কি 47-এর মুক্তিযোদ্ধা? আমি চ্যালেঞ্জ করে বলি, যদি কেউ আমার চ্যালেঞ্জের উত্তর দিতে পারেন, সামনে আসবেন। জামাত 1947 সালেও রাজাকার ছিল। জামাত 1947 সালেও পাকিস্তান জন্মের বিরোধী ছিল। জামাত 1947 সালেও পাকিস্তানের স্বাধীনতার বিরোধী এবং শত্রু ছিলেন। তারা বিজেপির মতো, আরএসএস-এর মতো, ভারতীয় জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, ইসকনের মতো একই বক্তব্য দিয়েছিলেন। সেটা কি? অখণ্ড ভারত, ভারত মাতা। এই হচ্ছে সেই জামাত। তো এই নিয়ে তারা এখন প্রচণ্ড ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, প্রতিটি ঘরে ঘরে যাচ্ছে, মিথ্যা কথা বলছে, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করছে। এবং তাদের বিদেশি প্রভুদের অনুরোধে জামাতের লগো থেকে আল্লাহ নামটা পর্যন্ত নাকি মুছে ফেলেছে, আরো কি কি নাকি মুছে ফেলেছে। মানে তারা ইসলামিক দিন প্রতিষ্ঠা নয়, এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল। এইটা ইউরোপ, আমেরিকা এবং তাদের প্রতিবেশী প্রভুদেরকে বোঝানোর জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছেন। প্রত্যেকটি কাজেই হচ্ছে নাফরমানি, বেঈমানি, বন্ডামি, মুনাফিকি ইসলামের সাথে, কোরআন সুন্নাহর সাথে। এইবার আমি আসব শুধু একটা কথা বলার জন্য। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আপনারা সচেতন থাকবেন এবং আপনার পাশের বন্ধুকে সচেতন করবেন, আপনার প্রতিবেশীকে সচেতন করবেন। এই বন্ড, এই গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী এই গোষ্ঠী, এই অপশক্তি, সাম্প্রতিক পরাজিত শক্তির আগের পরাজিত শক্তি, এই দুই পরাজিত শক্তিকে চ্যালেঞ্জ গ্রহণ করে রুখে দিন। রুখতেই হবে বাংলাদেশকে। যদি আমরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি, যদি আমরা গণতন্ত্র চাই, যদি আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের আদর্শকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে থাকা ইসলামিক ইমানদারিত্ব,
মুসলমানিত্বের যে ইমানদারিত্ব, সেই আদর্শকে যদি আমরা সত্যিকার অর্থে বাংলার মানুষের জন্য কাজে লাগাইতে চাই, বাংলার জনগণকে বাংলাদেশের ক্ষমতার হিস্সা প্রদান করতে চাই, বাংলার জনগণকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানার অংশীদারিত্ব দিতে চাই, তাহলে এই ভণ্ডদেরকে আগে আপনাদেরকে চ্যালেঞ্জ ছুটতে হবে, রুখে দিতে হবে, তারপরে অন্য কথা। এবার আমি আসি, এই ভণ্ড এবং বিদেশি ষড়যন্ত্রকারী যে সমস্ত গুপ্তচরেরা, এরা এক হয়ে একের পর এক বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, যেমন জানো বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন না হয় তার জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনারা দেখুন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা অনেক আগ থেকে সচিবালয়ে যে আগুন দেওয়া হয়েছিল, কারা দিয়েছিল সেটা কি আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ জানতে পেরেছে? তদন্ত কমিশন গঠিত হয়েছে, বলুন সে তদন্ত কমিশনে কারা আছে? তারা কি আজ পর্যন্ত জনগণকে কারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আসল সত্য জানিয়েছেন কিনা? ঘটনা প্রবাহ প্রমাণ করে যেটা, সেটা না দেখিয়ে অন্য কিছু জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। এইভাবে বাংলাদেশে যতগুলো তদন্ত কমিশন হয়েছে প্রায় একই রকম ঘটনা ঘটেছে। গত 3 দিন আগে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এই ছদ্মবেশী গুপ্ত রাজনৈতিক নেতাকর্মীর নামে এই বেঈমান চক্র একটা বিশাল কেলেঙ্কারি তৈরি করার চেষ্টা করেছিলেন, এবং তারা হয়তো কিছু সফল হয়েছে। আমরা আঙ্গুল চুষতেছি এখনো। তারপর তার কয়দিন আগে মিরপুরে গার্মেন্টসে আগুন, অনেক লোক মারা গেল, অনেক লোক পঙ্গু হয়ে গেল, অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হলো। তারপর বাংলাদেশের যেটা দুইটা প্রাণ, দুইটা হৃৎপিণ্ড, একটা আমাদের এয়ারপোর্ট, আরেকটা হচ্ছে আমাদের জলবন্দর, সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর। সেখানে আমাদের ইপিজেডে আগুন। তারপর বাংলাদেশের প্রধানতম জাতীয় এয়ারপোর্ট জিয়া বিমানবন্দরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে কার্গোগুলো এসে মাল নামান এবং যে গোডাউনে এই মালামালগুলো রাখা হয়, আর বিমানে যে মালামালগুলো আসে এগুলো হলো অনেক দামি এবং বেশিরভাগই মেডিসিনের কাঁচা উপাদান, র মেটেরিয়াল যেটাকে বলা হয়। তারপরে অন্যান্য কেমিক্যালস আছে, যেগুলা ধরেন এতটুকু একটা বোতল, এটা দাম হতে পারে 1.5 কোটি টাকা, 1 কোটি টাকা, এরকম মেডিসিন রয়েছে বা কেমিক্যাল রয়েছে। তো সেখানে মিলিয়ন কোটি টাকার ইম্পোর্টেড আইটেম ছিল। ওই জায়গাটি অত্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তায় থাকার কথা বা ছিল, অতীতও ছিল। সেই জায়গায় কি করে কিভাবে আগুন লাগে এবং কিভাবে আগুন লাগে, কারা আগুন লাগে, এখন পর্যন্ত হদিস খুঁজে পাওয়া যায় নাই। এবং আজকে 3 দিন পর্যন্ত আগুন জ্বলতেছে, আগুন এখনো নাকি নিবে নাই সম্পূর্ণভাবে। কারা লাগাচ্ছে আগুন? এই আগুন এয়ারপোর্টে নয়, এই আগুন গার্মেন্টসে নয়, এই আগুন ইপিজেডে নয়, এই আগুন লাগানো হচ্ছে বাংলাদেশের মানচিত্রে, এই আগুন লাগানো হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার গায়ে,
এই আগুন লাগানো হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের গায়ে। এই আগুন লাগানো হচ্ছে আমরা যেন একটা কল্যাণমুখী মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র যেন গঠন করতে না পারি, আমরা যেন একটা অকার্যকর রাষ্ট্রে রূপান্তরিত হই, আমরা যেন একটা নির্বাচনী আবহাওয়া সৃষ্টি করতে না পারি, আমরা যেন দ্রুত নির্বাচন করতে না পারি। আমাদেরকে অকার্যকর করার জন্য অত্যন্ত সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে সেই পলাতক শত্রুরা তার সঙ্গে দেশি বিদেশি সম্পৃক্ত হয়ে এই হিন্দুত্ববাদী আগ্রাসী চক্র আজকে সারা বিশ্বেই সাম্প্রদায়িক আগ্রাসন চলছে, কিন্তু মুসলমানকে জঙ্গি নাম দিয়ে আর বাকিরা সবাই সাধু হয়ে গেছেন। অথচ সারা পৃথিবীতে একমাত্র মুসলমানরাই জঙ্গিবাদিতা করে না। কিছু কিছু মুসলমানকে আজকে যারা মানবিকতার কথা বলেন তারাই জঙ্গি বানিয়েছেন তাদের প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর, যখন এরা তাদের বিরুদ্ধে বন্দুক তাক করলেন, এরা জঙ্গি হয়ে গেলেন। কাজেই ইসলামে জঙ্গিবাদিত্বের কোনো ঠাঁই নেই, ইসলামে মৌলবাদিত্বের কোনো ঠাঁই নেই। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শুধু মুসলমানের ধর্ম নয়, ইসলাম সমগ্র পৃথিবীর শান্তিকামী সকল মানুষের ধর্ম। কাজেই আজকে পাকিস্তানের সাথে আফগানকে লাগিয়ে দিচ্ছে। তার আগে আফগানের এয়ারপোর্ট দখল করার জন্য হুকুম দখল করতে চেয়েছিলেন কেউ, যখন পারলেন না, হঠাৎ করে বিজেপি মোদি আফগানের পররাষ্ট্র মন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী, আমি ঠিক ভালোভাবে বলতে পারতেছি না, দুজনের একজনকে ডেকে আনলেন। তারপরেই হঠাৎ করে আফগান ভারতের উপর আক্রমণ, পাকিস্তানের উপর আক্রমণ চালালেন। তারপর শুরু হয়ে গেল। তারপর আমরা শুনছি যে তোমরা ওই দিক থেকে শুরু করলে আমরা এদিক থেকে শুরু করব। তার আগে ভারতীয় সেনাপ্রধান বলছিলেন পাকিস্তান নামক দেশটি মানচিত্রই থাকবে না। পাকিস্তান একটা পারমাণবিক ক্লাবের মেম্বার। পাকিস্তানকে যদি এই কথা বলে তাহলে ভাবুন তো আমাদের কি করণীয়। আজকে আমি ধন্যবাদ জানাই মুসলিম রাষ্ট্রগুলো একত ছিলেন, সেটাও আবার আন্তর্জাতিক রাজনীতির মাইর পেছে সেটাও ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। আমি আশা করি সেই সম্ভাবনার দুয়ার খুলবে। তো যে কথা বলছিলাম, আমাদের নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যাবতীয় দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। তার আগে বিএনপিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের দেশপ্রেমিক, ব্যক্তিগত, নির্লোভী, নিঃস্বার্থবাদী, ভোগ বিলাসবিহীন জীবনের প্রত্যয়ী, দেশপ্রেমিক, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, যিনি বাংলাদেশের প্রশ্নে এক তিল পরিমাণ ছাড় দিতে রাজি নই। আমরা তার রাজনীতি, তার আদর্শকে বিশ্বাস করি, পছন্দ করি। ওনার সম্মানে, ওনার আদর্শকে আসুন ধারণ করি, লালন করি। আমাদের শ্রদ্ধেয় ম্যাডামের জন্য দোয়া করি, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান, ওনার জন্য দোয়া করি, ওনাদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। এবং সর্বশেষ আমি একটা কথা বলবো আমার বিএনপির অভিভাবক, আমার নেতা জনাব তারেক রহমানকে এবং বিএনপি হাইকমান্ডকে। হাইকমান্ডটা আমি পরেই বলি, আমার শ্রদ্ধেয় অভিভাবককেই আমার বলার কথা। সেটা হচ্ছে বিএনপিতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত
ছাত্রদল করে নাই, যুবদল করে নাই, বিভিন্ন দল থেকে আসা। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল করেন নাই, না করে হঠাৎ করে বিএনপিতে এসে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। দয়া করে ওনাদেরকে নিয়ে একটু চিন্তা করুন, ভাবুন। বিএনপির রাজনীতি হচ্ছে যেই কোনো আগ্রাসী শক্তির বিরোধিতা করে নিজের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। সেই জায়গায় আসুন, শহীদ প্রেসিডেন্টের ওই জায়গায় আসুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই দেশপ্রেমের জায়গায় আসতে হবে। তা না হলে ফলাফল আমি যে রক্ত দিয়েছি সেই রক্ত বৃথা যাবে। আরেকটা কথা বলি, ত্যাগী নেতৃবৃন্দকে পদায়ন, মূল্যায়ন, মনোনয়ন, এটা মাথায় রেখে পরবর্তীতে অন্য কিছু ভাববেন। আমাদের বিরোধী চক্র, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে সারা দেশে বিদেশে, তারা যে প্রোপাগান্ডার আওয়াজ তুলছে, পদ বিক্রি, পদ, দলীয় কমিটির পদবিক্রি, মনোনয়ন বিক্রি, এই কাজটি কোনো অবস্থাতেই বাংলাদেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত কোথাও যেন না হয়। কেউ যদি এরকম কিছু করে থাকে, তাৎক্ষণিকভাবে তাকে শুধু বহিষ্কারে নয়, তাকে ফৌজদারি মামলা করে দলের প্রতি বিশ্বাস ভঙ্গ এবং অর্থ আত্মসাৎ, এই মামলায় আদালতে সোপর্দ করুন। নিম্ন থেকে উচ্চ পর্যন্ত তত বিতর্কিত লোক আছে, গুপ্তচর হিসেবে পরিচিত, দালাল হিসেবে পরিচিত, ইসকনের টুপি পরে বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে। এরকম কেউ আছে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন সামাজিক মিডিয়াতে এই কথা আসতেছে যে আমাদের দলের মধ্যে নাকি কেউ কেউ ইসকনের মেম্বার এবং ইসকনের টুপি পরে, যে ইসকন গত 18 বছর এই পরাজিত শক্তিকে, এই স্বৈরাচারী শক্তিকে টিকিয়ে রেখেছিল। তো বিচার করার মালিক আমি নয়, বিচার করার মালিক প্রথমত আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং তার গায়বী রহমত আমার চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর বর্ষিত করবেন। এবং আমি বিশ্বাস করি ওনার মাধ্যমে এর ফয়সালা হবে। যদি তা না করা হয়, এদেরকে যদি পরিষ্কার না করা হয়, আমাদের আদর্শিক অবস্থানকে যদি পরিষ্কার না করা হয়, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মৌলিক চিন্তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তার সাথে একত্রীভূত করে আমরা যদি আমাদের দিক নির্দেশনা ঠিক করতে ব্যর্থ হই, তাহলে ব্যর্থ হবে বাংলাদেশ, ব্যর্থ হবে বিএনপি। শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের আত্মা কষ্ট পাবে কবরে। আপনাদের সকলকে আমার কথা শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।